অনেকেই খারাপ অবস্থার মধ্যে আছেন। তো এখন এই পরিস্থিতি আসলে কেন হলো? আমরা গবেষণা পেয়েছি যে মূলত সাংবাদিকদের পেশাদারদের ঘাটতি এবং যে দায়িত্ব, সেই দায়িত্বটি সঠিকভাবে যথাযথভাবে পালন না করার কারণে মূলত এই ঘটনাটি ঘটেছে। এবং আলটিমেটলি আমরা এক ধরনের পরিবর্তন দেখেছি এবং আরো কিছু পরিবর্তন হওয়া উচিত, যেটা এখন পর্যন্ত হয়নি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে যারা এর আগে পেশাদারত্বের পরিচয় দিতে পারেননি, তারাও কিন্তু এখনো মিডিয়া ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করছেন। সেই মালিকানা, সেই সেটআপ, সেই ধরনের ন্যারেটিভ এস্টাবলিশমেন্টের দিকেও কিন্তু এখন মিডিয়া ব্যক্তিরা তোরা ঝুঁকে পড়েছে। তো আমার কাছে এই প্রতিষ্ঠানটি গবেষণা করে দেখিয়েছে যে একটা দেশের সামগ্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাটা যত বেশি সুন্দর হবে, সেটার একটা প্রতিচ্ছবি দেখা যাবে সেই দেশের মিডিয়ায়। এই মিডিয়াটার ব্যবস্থাপনাটা যত বেশি সুন্দর হবে, সেটার দিকে তাকালে বাকি ব্যবস্থাপনাগুলো বোঝা যাবে যে আসলে এটা কেমন। সুতরাং আমাদের দেশেও সেই ঠিক একইভাবে যদি আমরা মিডিয়াটাকে ফোকাস করি, তাহলে বাকি যে জায়গাগুলো আছে, দেশের কাঠামোগত জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা আজকের আলোচনা সভায় আমরা কয়েকটি সুপারিশ আমরা পেশ করতে চাই। সেগুলো হচ্ছে যে আমাদের একক মালিকানা এক মিডিয়া এবং সাংবাদিকদের অংশীদারিত্ব এবং স্বাধীনতা নিশ্চিতকরণ, এই বিষয়টি মিডিয়াতে অবশ্যই থাকতে হবে। আমরা দেখেছি যে বিশেষ করে মালিকানার ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতা বা তাদের অংশীদারিত্ব না থাকার কারণে এখানে পেশাদারিত্বের ঘাটতি ঘটে। কোনো একটা নির্দিষ্ট গ্রুপ বা কোনো একটা কারণ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিডিয়াগুলো ব্যবহার হতে যেটা পেশাদারিত্বের ব্যাপক একটা ঘাটতি হয়। এবার আমরা বলতে চাই যে ফ্যাসিবাদী প্রচারক এবং যারা অ্যাক্টিভিজম করেছেন, বিশেষ করে দালাল সাংবাদিক, আমি দুঃখিত এই শব্দটি বলার জন্য, আবারও দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা দেখেছি আসলে এটা হয়েছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তো এটা আসলে আমাদের প্রেস কাউন্সিল আছে, আবার অন্য দেশের বিচার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা চাই যে এইটার জন্য যারা এই ধরনের কার্যকলাপ করেছে, কিছু সাংবাদিকের কিছু খারাপ কাজের জন্য ওভারঅল সাংবাদিক কমিউনিটির একটা দুর্নাম হয়েছে। সেই জন্য আমরা চাই যে এই সমস্ত সাংবাদিকদের একটা উচ্চ আদালতের অধীনে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এটা যাতে একটা এমন ভাবে বিচার করা হয় যাতে করে এই সাংবাদিক কমিউনিটিতে পেশাদারিত্বটা বজায় থাকে এবং স্বাভাবিকভাবে গোটা মিডিয়ার ক্ষেত্রে আমরা একটা সুন্দর পরিবেশ দেখতে পাই। আমরা আর বলতে চাই যে এই মিডিয়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দুর্নীতিবাজ লুণ্ঠনকারী কর্পোরেট কোম্পানিকে গণমাধ্যম জগৎ থেকে যতটা পারা যায় সরিয়ে রাখা যেতে পারে, কারণ এখানে মূলত এজেন্ডা সেটিং হয় এবং সেটা ম্যানিপুলেশন হয়, পেশাদারিত্বের ঘাটতি ঘটে, এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আমরা চাই যে ফ্যাসিবাদীর যে বয়ানগুলো ছিল বিগত 16 বছরে, মিডিয়া যাতে এটাকে আর কোনোভাবে এস্টাবলিশ না করতে পারে, এই জন্য আমরা মিডিয়া ইন্ডাস্ট্রির প্রতি আহ্বান জানাতে চাই যারা এর সাথে রিলেটেড যারা কাজ করছেন। বিশেষ করে আমরা দেখেছি যে এই গত 15 বছরে ফ্যাসিবাদী বয়ানের যে পুরো জাতিগত জায়গায় যে ডিভাইডেশন এন্ড রুল পলিসি, যেটা আমরা সবাই জানি, এটা এখন পর্যন্ত আমরা যদি বলি যে আমরা গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, তাহলে আমরা অলরেডি ডিভাইড হয়ে গেছে। তার মানে আমাদের মস্তিষ্কে গত 16 বছর ধরে এমন কিছু জিনিস পুশ করে রাখা হয়েছে যেগুলো তো আসলে জাতিগত ঐক্যমত আমরা এখন পর্যন্ত হতে পারছি না। এটা আমার কাছে মনে হয়েছে ফ্যাসিবাদী বয়ানের যে প্রকাশ এবং এটার এস্টাবলিশমেন্ট, এটা মূলত মিডিয়ার মাধ্যমে করা হয়েছে। সেই জায়গায় আমরা নিষেধাজ্ঞা চাই। গণমাধ্যম হাউসের কাঠামোগত সংস্কার এবং সাংবাদিকদের জীবনমান উন্নত করা। আমরা জানি যে সাংবাদিকরা যদি সচ্ছল হন, একটা সুন্দর বেতন কাঠামোর মধ্যে থাকেন, তাহলে কিন্তু এই পেশাদারিত্বের জায়গাটা ধরে রাখা অনেক বেশি সহজ হয়, সুন্দর হয় এবং ওটা ওভারঅল মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনাটা সুন্দর থাকে। তো আজকের আলোচনায় আমরা এই ধরনের প্রবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, আমাদের একান্ত প্রিয় সৈয়দ আফজাল আহমেদ। এ পর্যায়ে আমি জনাব সৈয়দ আফজাল আহমেদকে আজকে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভায় কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনমুক্ত গণমাধ্যম চাই সংগঠনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম, উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, উপস্থিত আলোচকবৃন্দ এবং সুধী মণ্ডলী। প্রথমে আমি গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম বিষয়ে এই সেমিনার আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। গণঅভ্যুত্থান পরবর্তী
সংবাদ মাধ্যম কেমন এমন একটি আলোচনা এই মুহূর্তে এসেছে। এটা আপনারা জানেন যে কিছুদিন আগে যে মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে প্রতিবেদন পেশ করেছে, তারা তাদের প্রতিবেদন বলেছে যে বাংলাদেশ গত 1 বছরে গণমাধ্যমের ক্ষেত্রে যে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে 14 ধাপ এগিয়ে গেছে। গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে 44 ধাপ পিছিয়ে পড়েছিল। তো গণ অভ্যুত্থান হয়েছে 8 মাস হয়েছে, তো এটা কিন্তু 8 মাসের এই অবস্থা। তো এখান থেকে বোঝা যায় যে গণমাধ্যম পরবর্তী আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের গণমাধ্যমের অবস্থাটা কি। আমি আমার দেশ জানেন আপনারা গত 22 ডিসেম্বরে প্রায় 11 বছর পর প্রকাশিত হয়। আজকে কয়েক মাস হলো। তো আমরা এতটুকু বলতে পারি যে আমরা আগে যে সরকার সবসময় গণমাধ্যমের উপর একটা খড়গ হস্ত ছিল, সেটার কোনো নাম নিশানা আমরা পাইনি। কারণ সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত আমরা কোনো ধরনের নির্দেশনা বা কোনো কিছু পাইনি। আমরা আমাদের মুক্ত অবস্থায় আমাদের গণমাধ্যমকে চালাচ্ছি এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের চাপের সম্মুখীন হয়নি। অথচ আমরা এই গত 15 বছরে আমরা কি দেখেছি যে বিন্দুমতের পত্রিকাগুলো তো বন্ধ করা হয়েছে, যেগুলো ছিল সেগুলোকেও কোনো ধরনের কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু আজকে দেখেন যে যেভাবে পারে গণমাধ্যমে লিখছে, রেডিও টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে তারা সমালোচনা করছে, সরকারের সমালোচনা করছে, সরকার ভুল করলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এই অবস্থাটাই আগে ছিল না। কিছুদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ডেইলি স্টার একটি লিড নিউজ করেছে যে 266 জন সাংবাদিক ফৌজদারি আইনে মামলা হয়েছে তাদের। তো এই ধরনের স্বাধীনতা তারা ভোগ করছে। যে সাংবাদিকদেরকে ফৌজদারি আইনে মামলা করেছে তাদেরকে কি সাংবাদিকতার জন্য করেছে? না, তাদেরকে সবাই চিনে। এই 266 জন সাংবাদিককে তারা সবাই চিনে যে 15 বছরে তারা কি করেছে। সবার সামনে তাদের মুখোশ উপস্থিত হয়েছে। তারা এই গণ অভ্যুত্থানে উস্কানি দিয়েছে, গণহত্যায় উস্কানি দিয়েছে। আপনারা দেখছেন গণভবনে তারা কি ধরনের তেলবাজি করেছে এবং টেলিভিশনের টক শোগুলোতে গিয়ে কি ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। শুধু উস্কানিমূলক বক্তব্যই নয়, বিভিন্ন ধরনের এই যে কর্মকাণ্ডেও তারা জড়িত ছিল। তো সেই জন্যই তাদের বিভিন্নভাবে তাদের মামলা হয়েছে। কিন্তু এই মামলা তো সরকার দেয় না। এই মামলাগুলো বিভিন্ন পক্ষ থেকে যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষ থেকে মামলাগুলো দেওয়া হয়েছে। তো আমি এটাই বলতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা এখন কি অবস্থায় আছে সেটা এই রিপোর্টটি প্রমাণ যে তারা এই রিপোর্ট পর্যন্ত তারা করতে পারছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে গণমাধ্যম কমিশন স্বাধীন সাংবাদিকতার জন্য যে রিপোর্ট সরকারের কাছে দিয়েছে, সেই রিপোর্টে উল্লেখ করেছে যে একটা স্বাধীন গণমাধ্যম থাকতে হলে কি কি ধরনের প্রচেষ্টা নেওয়া দরকার, সেই সুপারিশমালা পেশ করা হয়েছে এবং সরকার এই সুপারিশমালা পর্যালোচনা করছে। আমরা আশা করছি যে সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। তো আমি এই বলে শেষ করছি যে আরো সময় লাগবে, তবে আস্তে আস্তে আমরা যাতে একটা মুক্ত গণমাধ্যম এর পরিবেশ পাই সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আব্দুল আহমেদকে। সবার তো উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন। এ পর্যায়ে আমরা কথা শুনবো
এরপর যে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই ঐক্যের সংগঠক। আপনারা জানেন যে রিসেন্টলি জুলাই ঐক্য নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে, যারা জুলাই স্পিরিটকে ধারণ করে কাজ করছে। এবং আমি যতদূর জেনেছি এই সংগঠনটি মূলত জুলাইয়ের পরে যতগুলো সামাজিক সংগঠন হয়েছে সেই সামাজিক সংগঠনগুলোকে একীভূত করে সমন্বয়ে কাজ করছে। তো এখানে আমাদের ফ্যাসিলিটি মুক্ত গণমাধ্যম চাই, আমরাও ঐক্যের সাথে একমত হয়েছিলাম এক সময়। তো এই পর্যায়ে আমি কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোহাম্মদ আলী ইবনে মুসাদ্দিদ। শুরুতে একটু সংশোধনী দিয়ে নিই, আমাদের যে জুলাই ঐক্য সেটি কোনো সংগঠন নয়, এটি একটি ঐক্য জোট। এখানে প্রায় ইতিমধ্যেই ৮০-এর অধিক সংগঠন যুক্ত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশে ৫ আগস্টের একটি অভ্যুত্থান হওয়ার পরে যেভাবে ফ্যাসিবাদকে বিলোপ করার কথা ছিল, কোথাও না কোথাও যে সেই প্রক্রিয়াটা আটকে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সেক্টরগুলোতে ফ্যাসিবাদ আবার পুনরায় মাথা চাড়া দিয়ে শক্তিশালী হয়ে উঠছিল। তখন আমরা চিন্তা করছিলাম যে রাজনৈতিক দলগুলোর বাইরে যে আমরা কিছু করতে পারি কিনা। সেই তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করি এবং আজকের যে সংগঠন এটি আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছে গণমাধ্যম চাই, তাদের সাথে আমরা যোগাযোগ করি। তো তারা আমরা সবাই মিলে প্রায় প্রাথমিকভাবে 35টার কাছাকাছি সংগঠন যারা জুলাই স্পিরিটকে ধারণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে সক্ষম হই। পরবর্তীতে আমাদের এই সংগঠনগুলোর সংখ্যা একদিনের ব্যবধানে প্রায় ৮০-এর কাছাকাছি চলে যায় এবং অনেক সংগঠন আমাদের সাথে এখনো যুক্ত হতে চাচ্ছে। আমরা এখনো ওইভাবে ঢালাওভাবে যুক্ত করছি না, সময় নিচ্ছি। আমাদের উদ্দেশ্য প্রথমেই আমরা প্রথম উদ্দেশ্য নির্ধারণ করেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল অপকর্মের বিচার এবং জুলাই ঘোষণাপত্রটা নিশ্চিত করা। আপনারা দেখেছেন আমাদের জোট গঠনের ৪ বা ৫ দিনের মধ্যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতি আমরা ইতিমধ্যে পেয়েছি। গভর্নমেন্ট আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবেন। আমরা সেটা অবজার্ভ করছি, তারা কতটা কাজ করছেন, কিভাবে কাজ করছেন। এর পাশাপাশি আমাদের আরো এজেন্ডা রয়েছে যে আমরা সেক্টরগুলোতে যেভাবে ফ্যাসিবাদ সংগঠিত হচ্ছে, আপনারা দেখে থাকবেন যে ভোর ৩টা-৪টার সময় আওয়ামী লীগ মিছিল করে, দেখবেন যে কিছু কিছু পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টাররা সেখানে পৌঁছে যায় লাইভ করার জন্য। তারা এই খবরটা কোথায় পায়? গোয়েন্দা সংস্থা এই তথ্য পাচ্ছে না, পুলিশের কাছে তথ্য নাই, তাহলে এই সাংবাদিকরা কোথায় তথ্য পেল? তার মানে নিশ্চয়ই তাদের সাথে এই জোট সাজেশটা আছে। তো মিডিয়াতে এবং আপনারা দেখবেন যে বিভিন্নভাবে শব্দের মারপ্যাচ খেলে জুলাই অভ্যুত্থানটাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আপনারা আজকের পত্রিকার একটা রিপোর্ট দেখেছেন যেখানে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে বাংলাদেশে ম্যাস কিলিং হয়েছে কিন্তু জেনোসাইড হয় নাই, কিন্তু দুইটাই কিন্তু গণহত্যা। শব্দগত কারণে সংজ্ঞায়নের পার্থক্য রয়েছে, কিন্তু আজকের পত্রিকায় সব বিভিন্ন পত্রিকা দেখলেন হেডলাইন করলো যে বাংলাদেশে কোনো গণহত্যাই সংঘটিত হয় না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু মিডিয়াতে ঘটছে এবং তারা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। তা আমরা সাংবাদিকদের সমন্বয়ে যে সংগঠন হয়েছে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, এরকম আরো বেশ কয়েকটি সংগঠন আমাদের জোটে রয়েছে। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য কাজ করে যাব। আমরা মনে করি মিডিয়া যদি ফ্যাসিবাদ মুক্ত হতে পারে, মিডিয়া যদি স্বচ্ছ হয়, মিডিয়া যদি আদতেই সমাজের আয়না হিসেবে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দূরের কথা, আর কেউ কোনো অপকর্মের জন্য কোনো চিন্তা, তারা অপকর্ম করার কল্পনা তো তারা আনতে পারবে না। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দিদ আলী। পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই
রেভলিউশনারি অ্যালায়েন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর মুখপাত্র ইসরাফিল ফারাজি। যারা আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে জুলাই রেভলিউশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যারা আছে, জুলাইয়ের পরে যারা জুলাই রেভলিউশন নিয়ে যারা কাজ করতে চায়, স্পিডকে ধারণ করতে চায়, তাদের নিয়ে একটা সংগঠন হয়েছে। সেই সংগঠনটিতে অনেক সাংবাদিক যুক্ত হয়েছেন যারা জুলাই ঐক্যে ভূমিকা রাখছেন। তো এই পর্যায়ে সম্মানিত স্পোক্স পারসন ইসরাফিল ফারাজি ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে 5 আগস্টের পরে গণমাধ্যম যে হালচাল। আমরা আসলে 5 আগস্টের পরে বেশ কিছু বিষয় আমরা দেখেছি। আমরা জাস্ট সংক্ষেপে বলি। প্রথম যে বিষয়টা ছিল সময় টিভির একটা ইস্যু, আপনারা সবাই দেখেছেন যে হাসান আব্দুল্লাহ যখন একটা ইস্যুতে সময় টিভিতে গেলেন এবং কিছু ভুল সংশোধনের জন্য তাদেরকে পরামর্শ দিয়ে আসলেন, দৃষ্টিভঙ্গি দিয়ে আসলেন, সেই বিষয়টা গণমাধ্যম কতটা নেগেটিভভাবে প্রকাশ করেছে। যেখানে বিষয়টা ছিল সময় টিভি যেখানে 5 আগস্টের আগে স্পষ্টভাবে বলছে যে গুলি করার জন্য পুলিশকে, সেই ফুটেজগুলো যখন আসে তখন যখন কোনো বিপ্লবী কোনো অভ্যুত্থান নেতৃত্ব কোনো নেতা যদি বলে যে আপনাদের এই কাজগুলো হচ্ছে, এখনো তারা সব পদে আছে, তো তার জন্য জবাবদিহিতা করার জন্য গণমাধ্যম তার পিছনে লেগে গেল। তো তারপরে আরেকটি বিষয় আমাদের জনকণ্ঠ পত্রিকা নিয়ে একটু বলবো সংক্ষেপে। সেটা হচ্ছে সম্প্রতি জনকণ্ঠ পত্রিকাতে 5 জনের চাকরিচ্যুতের ঘটনা ঘটেছে, আপনারা সকলেই দেখেছেন। তো সেখানে বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিছু গণমাধ্যমে। এখানে শিশির ভাইও আছেন, জনকণ্ঠে সে একজন দায়িত্বে আছেন। তো সেখানে সেদিন শিশির ভাই সহ প্রায় 10 থেকে 15 জন সাংবাদিককে ব্লক করা হয়, তাদেরকে বের হতে দিবে না। কারণ কি ছিল যে আওয়ামী লীগের যারা জড়িত, সরাসরি প্রকাশ্যে রাজনীতি করেছে, এবং আমরা কিছু ফুটেজ এবং ছবি পেয়েছি যারা মূলত পকিস্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতেছিল দুনিয়া এলাকায় যাত্রাবাড়ির। সেগুলো যখন তাদেরকে বলা হলো যে আপনারা এই কাজগুলো করেছেন, আপনারা অফিস থেকে আপনারা রিজাইন দেন অথবা অফিস ব্যবস্থা নেবে। তো বিষয় হচ্ছে অফিস তাদের সেফটির জন্যই তাদেরকে যে কাঠামো রয়েছে চাকরিচ্যুত করার বা যে বিষয়গুলো সেটা মেনটেন করে তাদেরকে যখন লেটার দেওয়া হলো, তার লেটারটা ছুঁড়ে ফেলে দিল এবং সাংবাদিকদের ব্লক করলো, এখান থেকে কাউকে বের হতে দিবে না। পরবর্তীতে যখন স্থানীয় প্রশাসন এবং ছাত্র জনতা গিয়ে তাদেরকে উদ্ধার করলো, তখন গণমাধ্যম বললো যে সাংবাদিকদের উপর হাত তোলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তো এই কিছু বিষয়। আরেকটি বিষয়ে আমরা যদি একটু বলি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 5 আগস্টের আগে একটি ডকুমেন্টারি হয়েছিল, যেখানে সেটা আবার ইংলিশে অনুবাদ করে তারা। এটা তারা বাংলা গণমাধ্যম হলেও তারা ইংরেজিতে তৈরি করে। সেখানে তারা বলতেছিল যে ছাত্র জনতার এই আন্দোলনকে ব্যবহার করে জামাত শিবির তারা হচ্ছে গিয়ে এই কাজ সন্ত্রাস কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তো সেটা অনুবাদ করে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সিইও আছে তার ওয়াইফ, এবং সেই ফুটেজটা তারা 5 তারিখের পরে সরিয়ে নেয়। তো গতকাল যে বিষয়টি হয়েছে আমরা আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আমাদের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বের করার বিষয়ে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা এখনো তারা তাদের যে বয়ানগুলো জারি রেখেছে সেগুলো যেন ব্লক করা হয়, তারাও যেন সেই অপরাধী হয়। আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। আজকে উদীচী বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারা করুক, সেটা জাতীয় সঙ্গীত কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে উদীচী ছিল যেন হচ্ছে আওয়ামী লীগের যে কালচারাল উইং যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে যেন মাঠে দাঁড়াতে না দেওয়া হয়, এর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গণমাধ্যম উপস্থাপনা করছে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাদের উপরে বাধা দেওয়া হয়েছে। বাধাটা আসলে জাতীয় সঙ্গীত ইস্যু ছিল না, ইস্যু ছিল উদীচী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে যে আওয়ামী লীগের বা অন্যান্য সহযোগী সংগঠনের লোকজন ছিল সেটা বন্ধ করা। এখন সেটা না করে আপনি বলতেছেন জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়ে তারা এটা করেছে, এটা তো আসলে কোনোভাবেই মানে কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে
যখন কাউকে গ্রেফতার করা হচ্ছে, আমরা সকলেই দেখছেন যে কিছু অভিনেতা বা কিছু ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন মামলাতে। তো যেটা হচ্ছে আর কি, আমরা ওই তার পেশাজীবীর পরিচয় দিচ্ছি, যে হচ্ছে সে শিল্পী বা অভিনেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যবসায়ী, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ধর্মীয় নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে তার পিছনে যে তার আরেকটা পরিচয় ছিল, সে আওয়ামী লীগের একটা পদধারী নেতা, সে আওয়ামী লীগের এমপি ছিল, সে আওয়ামী লীগের নমিনেশন কিনেছিল, সে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল, আওয়ামী লীগের জন্য স্ট্যান্ড হয়েছিল, সেটা আমরা আসলে গোপন করে রাখছি মিডিয়াতে। তো শিরোনামগুলো যদি আমরা এইভাবে দিতে পারতাম যে হচ্ছে আওয়ামী লীগের অমুক এমপি গ্রেফতার হয়েছে, তাহলে কিন্তু বিভক্তিটা তৈরি হইতো না। আমরা যেটা করতেছি যে আওয়ামী লীগের অভিনেতা, মানে আওয়ামী লীগ বলতেছি না, আমরা বলতেছি যে একজন অভিনেতা গ্রেফতার হচ্ছে। আসলে অভিনেতার তো আরো কিছু পরিচয় আছে, সে তো ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে, একই সাথে এখনো সে তার অবস্থানেই আছে। তো এইসব বিষয়গুলো আমরা নিয়মিত দেখছি, এখনো সে অবস্থায় আছে। আমরা কিছু কিছু গণমাধ্যমে কথাও বলেছি, তারা বলতেছে যে না, আমরাও নিরুপায়, 5 আগস্টের আগে যারা ছিল তারাই আছেন, তাদের সাথে আমরা কথা বলতে পারতেছি না, নিউজ ট্রিটমেন্ট যেটা দেওয়ার কথা তারা সেভাবেই দিচ্ছে, বিভিন্নভাবে নানা কৌশলে তারা এগুলো প্রশ্নবিদ্ধ করছে। তো এখানে সম্মানিত প্রেস সচিব আছেন, আমরা আশা করব যে বিষয়গুলো একটু ভালোভাবে নজরদারি করার জন্য। আমরা আসলে বিপ্লবকে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা আসলে স্বীকৃতি দিচ্ছে না গণমাধ্যম এখন পর্যন্ত। বিপ্লব তো দূরের কথা, সেই গণঅভ্যুত্থানের পরে মূলত আমাদের বিপ্লবের বিষয়টা আসবে, যে আমরা বিপ্লবকে কিভাবে ধারণ করবো বা প্রতিষ্ঠা করব, সে প্রতিষ্ঠা করতে পারছি না। আমরা অনুরোধ করব গণমাধ্যমের যে বিষয়গুলো আছে আপনি সেভাবে দেখবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মুখপাত্র ইসলামের ফারাজিকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে পিআইবির সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিম। আজকে প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডি নিউজের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম। গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আজকের এই আলোচনা সভা শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, গণমাধ্যম জগতের আলোচিত মুখ, প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পিআইবির সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিম, 90-এর গণ অভ্যুত্থানের রাজপথের অন্যান্য লড়াকু নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি সময় উপযোগী বিষয়কে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি আজকে ফ্যাসিবাদ বিরোধী মুক্ত গণমাধ্যম চাই এই সংগঠনটিকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। আমরা আলোচনা শুনছিলাম, বেশ কিছু আলোচনা আসছে যে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম পরিস্থিতিটা কি, এখন গণমাধ্যমের হালচাল কি, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি এর সাথে দুইটি বিষয় একটু যোগ করতে চাই। আমরা যদি গণমাধ্যম গণ অভ্যুত্থানের পূর্বের অবস্থায় ফিরে যাই, এদেশের গণমাধ্যমগুলো কেমন ছিল সেখানে যদি আমাদের দৃষ্টিটা একটু নিয়ে যাই, তাহলে এখন কেমন আছে সেটি আলোচনা করা আমাদের জন্য একটু সহজ হবে, বুঝতে একটু সহজ হবে। এখানে যারা যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এটি ভালো সাক্ষী দিতে পারবেন, ভালো বুঝবেন বিষয়টিকে।
তো আমরা দীর্ঘ 15 বছরের গণমাধ্যমের অবস্থা দেখেছি। যে গণমাধ্যম আবর্তিত ছিল এই বিগত 15.5 বছরের যে সরকার ছিল তাদেরকে ঘিরে, এবং এই গণমাধ্যমগুলো তাদেরকে ঘিরে আবর্তিত হবে সেটিতে বড় আপত্তি ছিল না, কিন্তু গণমাধ্যমের যে চরিত্র থাকবার কথা ছিল, গণমাধ্যমের যে কাজ ছিল, সেখান থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। গণমাধ্যমের মূল কাজ হচ্ছে আপনার পাওয়ারকে চ্যালেঞ্জ করা, তাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো, তাদের যে ভুলগুলো আছে সেগুলো তাদেরকে ধরিয়ে দেয়া, সেগুলো অনুসন্ধানের মাধ্যমে। আমরা দেখেছি এদেশের অধিকাংশ গণমাধ্যম বিগত সরকারের যে সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলি, যারা 5ই আগস্টে পালিয়ে গিয়েছে, তাদের তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদি করা ছিল গণমাধ্যমের কাজ। এবং আরেকটি কাজ ছিল, তারা সেই ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করত। আমরা ধরে নিয়েছিলাম 5ই আগস্ট বিপ্লবের পরে সেই গণমাধ্যমগুলোতে পরিবর্তন আসবে। তো আমরা যদি বলি মোটা দাগে কিছু পরিবর্তন এসছে, কিন্তু প্রকৃত অর্থে গণমাধ্যমের যে পরিবর্তনটি আমরা প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তন কি এসছে? আমি যদি বলি যে পরিবর্তন আসেনি। 5ই আগস্টের পরে 8 মাস যাওয়ার পরে আমরা এখন যদি আবার সেই গণমাধ্যমগুলোকে একটু সূক্ষ্ম দৃষ্টিতে মনিটর করি, তাহলে দেখব যে সেই গণমাধ্যমগুলো পুরানো ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। আপনি দেখবেন যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তর লাভ করেছে। সেই গণ অভ্যুত্থানকে এদেশের অনেক গণমাধ্যম আছে, তারা গণ অভ্যুত্থান বলতে চান না, তারা এটিকে কেউ কেউ পট পরিবর্তন বলেন। সেই ফ্যাসিবাদী হাসিনাকে ফ্যাসিবাদ বলতে চান না, তাকে এখন সাবেক প্রধানমন্ত্রী বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর মানে হচ্ছে যে বয়ান তারা দীর্ঘ 15 বছর তৈরি চেষ্টা করেছিলেন, সেই বয়ান তৈরি করবার আবারও একটি হীন চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এর মানে হচ্ছে যে গণমাধ্যমের আমরা যেই পরিবর্তন প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তনটি আসেনি। তো এই পরিবর্তন না আসার কারণেই আজকে আমাদেরকে এখন কথা বলতে হচ্ছে। আজকে আমরা যদি দেখি যে এই গণমাধ্যম সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ ছিল সেই কাজটি কি তারা করেছেন কিনা, সেই জায়গায় আমাদের প্রশ্ন। তো আমরা যদি বলি, অনেকে বলে যে গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে, সেই কমিশন একটি রিপোর্ট দিয়েছে, তারা দীর্ঘদিন চেষ্টা করে একটা রিপোর্ট দিয়েছে। আমি যদি বলি যে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের আসল কাজটি করেন নাই, তারা যে কাজটি করেছেন সেটি একটি স্বল্পকালীন সরকারের কাজ নয়। তাদের মূল কাজ যেটি ছিল, সেই গণমাধ্যমের যে জায়গায় সংস্কার করার কথা ছিল সেই জায়গায় তারা হাত দেননি। যার কারণে আজকের এই গণমাধ্যমগুলো পুরানো ধারায়, গণমাধ্যম কিছু কর্মী যারা রয়েছেন, একটি বড় অংশ রয়েছেন যারা বিগত সরকারকে আমি বলি ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা রাত দিন কাজ করেছেন, তাদের হাতে এখনো অনেক গণমাধ্যম রয়েছে। তারা কয়েকদিন খানিকটা চুপ ছিলেন, এখন তারা নানা কৌশল করে সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার জন্য, তাদের সশরীরে না হলেও তাদের বয়ান ফিরিয়ে আনবার জন্য তারা চেষ্টা করছেন। তো এই সংস্কার কমিশনের কি কাজ ছিল সেটি যদি আমরা আগে একটু বিচার করতে যাই, যে সংস্কার কমিশন এখন এই গণমাধ্যমের বেতন কাঠামো কেমন হবে, তাদের পদবি কেমন হবে, গণমাধ্যমের চরিত্র কেমন হবে, সেগুলো নিয়ে তাদের একটা প্রস্তাবনা আছে। এটিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। বেতন কাঠামো নিয়ে তারা কথা বলেছেন, সাধুবাদ জানাই। কিন্তু যারা ফ্যাসিবাদে পরিণত করেছিল গণমাধ্যমকে এবং এই বিগত সরকারকে, তাদের সংস্কারের জন্য আপনারা কি করেছেন, আমরা যদি সেই সংস্কার কমিশনের কাছে জিজ্ঞেস করি, তারা একটা উত্তর দিতে পারবে না। কারণ যাদেরকে নিয়ে কমিশন করা হয়েছে, আমি বলি তারা এদেশের ভালো তাত্ত্বিক সাংবাদিক, কিন্তু মাঠে সাংবাদিকতা তারা কতটুকু করেছেন এটি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। সেটি আপনারা এখানে যারা আছেন তারাও জানেন।
যার কারণে এমন একটি রিপোর্ট দিয়েছে সেখানে সেই ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের সংস্কার করবার জন্য তাদের কোনো প্রস্তাবনা নাই সেখানে, যার কারণে আজকে আবারও সেই ফ্যাসিবাদের দোষর সাংবাদিকরা মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, আমি এজন্য বলতে চাই যে সেই সংস্কার কমিশনের কাজ ছিল বিগত সরকারের আমলের গণমাধ্যমগুলো মনিটর করা, কারা কারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে পরিষ্কার বলে দেয়া যে আপনারা যদি সাংবাদিক হিসাবে সাংবাদিকতার কাজ গণমাধ্যমে কাজ করেন, সাংবাদিক হিসাবে কাজ করতে চান, আমাদের আপত্তি নেই। আপনারা যে ভুল করেছেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে সাংবাদিক হিসাবে কাজ করুন। আপনারা যদি ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় থাকতে চান তাহলে সেটি পরিষ্কার করুন, সেটি সিদ্ধান্ত জনগণ নেবে, এদেশের মানুষ নেবে। তো সেই কথাটি তাদের বলা উচিত ছিল, সেই কাজটি করেনি, যার কারণে আজকে আবার গণমাধ্যম নিয়ে আমাদের সেই শঙ্কার মধ্যে পড়তে হচ্ছে। উপস্থিতি, তো এখন আমাদের কি করণীয়? এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে? আমরা যদি বলি যে এই গণমাধ্যমকে সঠিক দ্বারায় পরিচালিত করবার জন্য, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে কাজ করবার জন্য, গণমানুষের স্বাধীনতার বাক স্বাধীনতার জন্য কাজ করবার জন্য তাদেরকে এখন যে সংস্কার কমিশন আছে সেই সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, আমি তাদেরকে আবার অনুরোধ করব আপনারা সেই প্রস্তাবনার সাথে আবার নতুন করে এই গণমাধ্যমগুলোকে বিগত দিনের কার্যক্রম মনিটর করে আরেকটি রিপোর্ট দেন, কারা কারা এই ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল। আমরা তো এই জাতীয় প্রেস ক্লাবে বসে জাতীয় প্রেস ক্লাব একটা তালিকা প্রকাশ করেছে যারা যারা ফ্যাসিবাদের দোসর ছিল, কিন্তু সরকার যেখান থেকে এই সংস্কার কমিশন করেছে তারা পারে নাই কেন এই ফ্যাসিবাদের একটি তালিকা তৈরি করতে? তারা কি কাজটি করেছে? এই প্রশ্ন আমার থাকলো। তো সুতরাং আমি বলবো যে এই গণমাধ্যমকে সংস্কার করবার জন্য এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গণ অভ্যুত্থানকে যদি আমাদের ধারণ করতে হয় তাহলে গণমাধ্যমের সংস্কার এখনো বাকি আছে, সেই সংস্কারগুলো করতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জিউজের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা একজনের প্রফেশনাল সাংবাদিকের বক্তব্য শুনবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একরামুল হক সাইম, জনাব একরামুল হক সাইম, সাবেক সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এবং চিফ রিপোর্টার এটিএন বাংলা। এ পর্যায়ে আলোচনা সবাই কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জনাব একরামুল হক সাইম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আয়োজকদের এবং উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, প্রধান প্রতিষ্ঠার সম্মানিত প্রেস সচিব শফিক ভাই সহ অন্যান্য আলোচকরা। আমি আসলে অনেক আলোচনা হয়েছে, শফিক ভাইয়ের আলোচনার জন্যই আপনারা সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন এবং আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। আমি দুটি বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করে খুব অল্প সময় শেষ করব। প্রথমত হচ্ছে আসলে ফ্যাসিবাদ তো কোনো ব্যক্তি কিংবা শুধু দলের বিষয় না, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা। গত ফ্যাসিবাদী সরকার যে দীর্ঘ সময় ধরে ক্ষমতা থাকার কারণে এই ব্যবস্থাটা মানে সব ক্ষেত্রে জেগে বসেছিল। আমাদের শুধু গণমাধ্যম অঙ্গনে না, আমরা সব ধরনের পেশাজীবীদের মধ্যে শিক্ষক বলি, ইঞ্জিনিয়ার বলি, ডাক্তার বলি, সব ক্ষেত্রেই জেগে বসেছিল, ঠিক গণমাধ্যমও জেগে বসেছিল। আসলে এই গণমাধ্যম তো সমাজেরই একটু অনুষঙ্গ। সমাজ যখন আক্রান্ত হয়, গণমাধ্যম তো এর বাইরে থাকার কথা না। অনেকে বলতেন যে আসলে সাংবাদিকদের এই অবস্থা কেন, গণমাধ্যমের এই হাল কেন। সামগ্রিকভাবে সমাজ যখন আক্রান্ত হয়েছে, গণমাধ্যম আক্রান্ত হয়েছে। যদিও বলা হয়ে থাকে যে এই গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক। এই বিবেক যখন আসলে একেবারে নষ্ট হয়ে যায় এবং এই দর্পণের মাধ্যমে যখন সমাজের আসল চিত্র ফুটে না ওঠে, তখন আসলে মানুষের কোনো ভরসা থাকে না এবং সেই ভরসাটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই এরকম একটা ফ্যাসিবাদী ব্যবস্থার তৈরি হয়েছে এবং একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হতে হয়েছে। সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে ওঠার পেছনে আমাদের ক্ষেত্রে, আমি সাংবাদিক হিসেবে যদি পর্যালোচনা করি, আমাদের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মধ্যে দল দাসের যে বিষয়টি, দলের প্রতি আনুগত্যের যে বিষয়টি, এবং দলের প্রতি আনুগত্য বলতে আসলে দীর্ঘদিন ধরে একটা দল যখন ক্ষমতায় ছিল, আমাদের অনেকের ধারণা ছিল যে এটা হয়তো এই ক্ষমতা হয়তো চিরস্থায়ী হবে
সেক্ষেত্রে ক্ষমতার আশেপাশে থেকে যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায় সেজন্য আমরা আসলে চাটুকারিতা, চামবাজিতার একেবারে প্রতিযোগিতায় নেমে গেছি। আমরা কোনো সীমা রেখা রাখি নাই। কারণ হচ্ছে আসলে ক্ষমতার আশেপাশে থাকলে একটা অল্প সময় যদি ক্ষমতার আশেপাশে থাকা যায়, নিজেদের আসলে চাকরি বাকরি অর্থনীতির বিষয় হয়তো চিন্তা করতে হয় না, একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আমরা আসলে এখনো সরে এসেছি কিনা, এখনো আমরা আমাদের আসলে এই সাংবাদিক হিসেবে আমার পরিচয় থেকে আমার দলীয় পরিচয়টা কি আসলে বেশি সামনে আসে কিনা, যেটা গত 15 বছরে এসেছে সব ক্ষেত্রে। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সাংবাদিকও তার আসল পেশাগত পরিচয় থেকে তার দলীয় পরিচয়টা বেশি সামনে এসেছিল, যার কারণে ওই তার পেশাগত অবস্থানটি নষ্ট হয়ে গেছে। এখনো আসলে ঠিক সেরকম ব্যবস্থাটি আছে কিনা আমার মনে হয় সেটি এখনো আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেটি দেখতে পাই যে আমাদের আসলে কে কোন দলের, কে বিএনপির, কে জামাতের, কে বাম দল করে, এই বিষয়গুলো আমাদের অনেক সময় পেশাগত অবস্থা ছাপিয়ে এই দলের পরিচয়গুলো সামনে চলে আসে। এইগুলো যদি সামনে থাকে তাহলে আসলে আমার পেশাগত অবস্থানটা মুখ্য হয়ে যায়। সেই জায়গা থেকে বলবো একটু সাংবাদিক হিসাবে, সাংবাদিকতা যেহেতু আমার পেশা, আমি যদি মনে করি এই পেশাগত কাজ করেই আমার আগামী দিন চলতে হবে, আমার মধ্যে কোনো দলের সমর্থন থাকতে পারে, আমি দলের হয়ে কাজও করতে পারি, কিন্তু দলের পরিচয় থেকে আমার সাংবাদিকতার পরিচয় যেন সামনে থাকে। এবং সেটি সামনে রাখার জন্য আসলে আমাদের সাংবাদিকদের সুরক্ষা আইনের কথা বলা হচ্ছে, সম্প্রচার নীতিমালার কথা বলা হচ্ছে, আমাদের অর্থনৈতিক নিরাপত্তার কথা বারবার বলা হয়। আমরা অর্থনৈতিকভাবে এক ধরনের সংকটে ভুগি, আমরা চাকরির নিরাপত্তাহীনতায় ভুগি। এইগুলো যদি আসলে রাষ্ট্রের, তখন আসলে এই বিভিন্ন ধরনের ভাইরাসে আমরা আমলেই সে ব্যাপারে দৃষ্টি রাখবেন। বলা হবে যে আমাদের গণমাধ্যমের যে ভূমিকাটি ছিল, এই ভূমিকাটি বিশ্লেষণ করে রিপোর্ট দেওয়ার জন্য যে আমরা আসলে আমাদের আসলে কোন কোন সমস্যা ছিল, কি প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করার জন্য আমাদের কি করা উচিত, এটা আমার মনে হয় একটা শ্বেতপত্রের কথা অনেকদিন ধরে বলা হচ্ছিল। এই শ্বেতপত্রটি প্রণয়ন করা দরকার, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সেটা বেসরকারি কোনো সংস্থাকে দিয়ে হোক। তাহলে আমরা আমাদের দুর্বলতাগুলো দেখতে পারবো এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা আমাদের পেশাগত অবস্থানটিতে যথাযথভাবে থাকতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক প্রেসিডেন্ট এবং এটিএন বাংলার চিফ রিপোর্টার সাইম ভাইকে এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক, আমাদের একান্ত প্রিয় জনাব ফারুক নাসিরকে। আপনাদেরকে মাইক্রোফোনগুলো সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ আছে। সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের মাননীয় বিশেষ অতিথি, প্রিয় শফিক ভাই, প্রিয় দেশ নেতৃবৃন্দ, সব অনেকেই আছে। আমাদের জুলাইয়ের সময়টা ছিল নিশ্চিত জুলাইয়ের সময়ের যে আতঙ্ক, কান্না, হাহাকার, প্রতিবাদ, সেটা এখনকার সময়ের চেয়ে অনেক বেশি তীব্র। কিন্তু তারপরে আপনি যখন শত্রু আপনার সামনে স্পষ্ট পরিষ্কার, তখন আপনার মন, মগজ, শরীর কিন্তু একইভাবে সজাগ থাকে, আপনি তার বিরুদ্ধে লড়াই করতে পারেন, মানুষজন সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। মুশকিল হচ্ছে জুলাই আগস্টে আমরা আমাদের শত্রু চিনতাম, বন্ধু চিনতাম। আজকে বাংলাদেশে অনেক কিছু ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কে শত্রু কে বন্ধু বোঝা যাচ্ছে না। এবং এই অস্পষ্টতা সবচেয়ে বেশি অস্পষ্টতা তৈরি করে রাখছে এবং অস্পষ্টতার আবরণে কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদের পক্ষের মিডিয়া। আজকে যদি মিডিয়া, মানুষ তো ভুল করতেই পারে, আমরা তাদের ক্ষমা করি, কিন্তু আজকে দেখেন আনরিপেন্টেন্টলি যে ফ্যাসিস্ট গণহত্যাকারী, যে ম্যাস মার্ডারার, তাদের দল এবং তাদের পক্ষে থাকা সাংবাদিকেরা, তাদের কোনো বিকার নাই, তারা অনুতপ্ত না।
এটার ফল কারণটা দুটো হতে পারে। একটা হচ্ছে যে তারা এই পরিমাণ ক্রাইম করেছে যে তারা আর ক্ষমার যোগ্য না, ফলে ক্ষমা চেয়ে লাভ নেই, এটা তারা বুঝে ফেলেছে। আরেকটা হচ্ছে মানে তারা একটা পশুর স্তরে, দানবের স্তরে তাদের মনোবৃত্তি চলে গেছে। আরেকটা হচ্ছে যে তারা একটা ব্রেইন ডেড মানুষে পরিণত হয়েছে, তাদের মস্তিষ্কে এগুলোর কোনো আবেদন আর জাগে না। মানুষের মৃত্যু, দেশের ভবিষ্যৎ, এগুলো তাদের ভেতরে আসলে যদি কোনো কাজ করে তা আমরা দেখি। আমরা ঝানু ঘাঘু মানে পাকা হাড্ডির সাংবাদিকদের চিনি, যারা গত 30-40-50 বছর ধরে এই দেশটাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে, কিন্তু তারা সবসময় নিরাপত্তার সুরক্ষা বলয়ে ছিল। এই বলয় কোথা থেকে আসে? এটা তো আকাশ থেকে আসে না, কিন্তু এটা দেশের জনগণের ভেতর থেকেও আসে। এখানে 90-এর পরে কর্পোরেট এবং সিভিল সোসাইটির একটা পরজীবী অংশ, বিদেশমুখী অংশ এবং বিদেশি পরাশক্তি মিলে কিন্তু মিডিয়ার ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং করে, সেটাকে আমরা পরের দিকে আলোকিত মিডিয়া বা ইত্যাদি হিসেবে চিনেছি এবং তারা নিজেদের নাম দিয়েছে আলোকিত, সুবোধ। আপনি 19 শতকে যখন কলকাতায় ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠিত হয়, তখন তার আগের যুগকে বলা হতো অন্ধকার যুগ, মধ্যযুগ, খারাপ লোক, সিরাজউদ্দৌলা খারাপ, মধ্যযুগ খারাপ, সুলতানি আমল খারাপ, কলকাতা হচ্ছে আলোকিত, সভ্য। আমরা আজকে যারা যে সভ্য, আলোকিত গণমাধ্যম এবং সেই সমাজ এবং যারা নাকি সুবোধ বলে নিজেদের পরিচিত করে, তারাই তো দেখলাম যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় বাহন ছিল। কিন্তু এদের অদ্ভুত অলৌকিক ক্ষমতা, এরা গৌতম বুদ্ধের অংশের মতো। এনাদের গায়ে কোনো দাগ লাগে না, এনাদের পালক শুভ্র থাকে, এনাদের আবার ধুয়ে মুছে সাফ করে হাজির করা হয়। তো সেখানে আমার প্রশ্ন, আমরা সংস্কার করছি, আমরা ন্যায় বিচারের কথা বলছি, কিন্তু প্রাথমিক একটা সাধারণ কাণ্ড কেনার কথাটা আমরা বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি সংস্কার কখন করবেন? আপনার তো সংস্কার শব্দটা তো মানে এই জুলাই আগস্টের আগে ছিল না আমাদের মাথায়, রাজনৈতিক দলের দাবি দেওয়ার মধ্যে ছিল, 3 দফা বা ইত্যাদির মধ্যে ছিল না, 9 দফার মধ্যে ছিল না, ছিল হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের কথা। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভিত্তি তো ভেজালে আছে। এখনো সেই মাফিয়া শক্তি, লুটেরা নেটওয়ার্ক, তাদের টাকা, তাদের অস্ত্র, তাদের দল, তাদের মিডিয়া, তাদের আন্তর্জাতিক সম্পর্ক সবই তো অটুট আছে। তাহলে আমরা সংস্কার করবোটা কিসের উপর? নাকি এই সংস্কারগুলো 1991 সালে যেরকম একটা হয়েছিল, যে একটা সিভিল সোসাইটির মানুষজন তারা অনেক ভালো ভালো চিন্তা করেছিল, সেগুলো এখন 8-9 খণ্ডে বাঁধানো আছে। আমাদের পিআইবি লাইব্রেরি দিকে এক কোনায় গিয়ে আবিষ্কার করলাম যে সেগুলো আবার আছে, কেউ পড়তে আসে না ওগুলো। ভাই, আমি খোঁজও নিলাম যে কেউ খোঁজ করে কিনা, কেউ খোঁজ করতে আসে না। তাহলে কি আমরা 3 মাস পর, 3 বছর পর হতাশ হওয়ার চেয়ে আজকে হতাশার কথা বলা ভালো, কারণ এখনো আমাদের সুযোগ আছে। এটা খুবই ন্যায্য কোশ্চেন যে গণমাধ্যমে কি হয়েছিল, সেই শ্বেতপত্র কেন আসে নাই? আমরা পিআইবির ভিতর থেকে কিছু কাজ করেছি, আমরা এই সময় দেখেছি গত 6 মাসে দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি অপতথ্য তো দেশের বাইরে থেকে এসেছে, সেটা প্রতিবেশীদের দিক থেকে এসেছে। আমাদের দেশে যারা নাকি সবচেয়ে বিশ্বাসযোগ্য মিডিয়া, সবচেয়ে বহুল প্রচারিত মিডিয়া, দেখা গেছে তারাই আছে 1 নম্বরে অপতথ্য। তাদের প্রিন্টে সমস্যা কম, প্রিন্টে মানে আপনি যেটা আমরা আমাদের বন্ধুরা বললেন প্রিন্টে আছে, হ্যাঁ তারা জুলাই পট পরিবর্তন বলে, তারা প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি বলে, এগুলো ঠিক। তারা এখনো এই গণঅভ্যুত্থান যে একটা জাতীয় জীবনের মুক্তির একটা প্রথম ধাপ ছিল, সেটা হিসেবে স্বীকার করে না অনেক সময়। তারা এটাকে আরেকটা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করে, তাদের হয়তো কষ্ট হয় মানতে। এখন এই কষ্ট যখন একটা কথাই বলতে হয়, আমরা টম অ্যান্ড জেরি বা কার্টুন ছবি দেখেছি যে ওই কার্টুন চরিত্রটা দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে এত জোরে দৌড়াচ্ছিল যে অনেক দূর, মানে সে যে শূন্যে লাফ দিয়ে ফেলছে সেটা পাচ্ছে না, সে তখন দৌড়াচ্ছে। তারপর কিছু দূর অনেকক্ষণ পর ঠাস করে সে পড়ে যায়, তাদের পায়ের তলার মাটি নাই, কিন্তু তারা মনে করছে যে তারা এখনো সার্ভিস দিয়ে যাবে ফ্যাসিবাদকে। এখানে রাজনৈতিক দল বলেন, নেতা নেত্রী বলেন, আমাদের অনেকেরই অনেক ভুল হতে পারে, কিন্তু এই দেশটা এমন একটা দেশ যে পুরো জাতি যখন কোন একটা বিষয়ে একমত হয়, সেই বিষয়ে তারা শেষ দেখে ছাড়ে। জুলাই আগস্টে সেটা তারা দেখিয়েছে, মুক্তিযুদ্ধেও তারা দেখিয়েছে। এবং যারা ক্ষমা চায়নি তাদের ক্ষমা করার একটা দায়ক আমরা কেন নেব? কিন্তু তাদের প্রশ্ন যে তারা ক্ষমা চাচ্ছে কিনা। অনেকে বলেন যে আচ্ছা ওই দল কি করবো, প্রথমত তো ওই দলকে ঠিক করতে হবে, ওই দল তো 6 মাস গেল,
9 মাস গেল, ওই দল তো ক্ষমা চায়নি। তার মানে ক্ষমা চায়নি, উল্টা তারা হুমকি দামকে অব্যাহত রেখেছে। তারা নানা রকম আনরেস্ট তৈরি করে সরকারকে কার্যক্রম চালাবার জন্য, মানুষের মধ্যে আস্থা আনাবার জন্য তারা যাতে না পারে সেই রকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এখন এই যে ফ্যাসিবাদ কোনোভাবেই সম্ভব ছিল না যদি গণমাধ্যম তাকে সহযোগিতা না করত। এবং ফ্যাসিবাদের যে প্রবণতা, আপনি দেখবেন যে উস্কানি দিয়ে দেওয়া, আপনি একটা ঘটনাকে ডিস্টর্ট ভাবে হাজির করা, কলাম লিখে বলা হলো, আজকে এমনও উদাহরণ এসেছে যে আপনার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে সাম্যকে নাকি সেভাবে হত্যা করা হয়েছে। দুটো কি কোনো তুলনীয় ঘটনা? আমরা দেখেছি গত 9 মাসে, আগস্টের পর থেকে যে এই পর্যন্ত 38টি ঘটনা ঘটেছে, জুলাইয়ে যোদ্ধাদের উপর হামলার ঘটনা, 38টি ঘটনা, যেখানে প্রায় 78 জন আহত, 2 জন নিহত, সাম্য সহ। তার মানে এইটা কেউ বলতে পারে এটা অমুক হামলা করছে, আমি কোনো নাম নিচ্ছি না, কিন্তু আমাদের কাছে বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা সজাগ না থাকি, এই জুলাই যোদ্ধাদের একটি 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 করে সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচিত সরকারও ক্ষমতায় আসবে হয়তো, কিন্তু জুলাই যোদ্ধাদের নিশানা করা কিন্তু বন্ধ হবে না যদি না আমরা এইটা এই বিষয়ে সজাগ থাকি এবং মিডিয়াকে এই জায়গায় সজাগ না রাখি। মিডিয়া যদি এই খবরগুলো ঠিক মতো না আসে, তাহলে এখন আমাদের তো লড়াই তাহলে শেষ হয় নাই। এখানে মানুষের আবেগ ব্যবহার করে উস্কানি হচ্ছে, ষড়যন্ত্র করে উস্কানি হচ্ছে, টাকা দিয়ে উস্কানি হচ্ছে, অনেক রকম হচ্ছে, কিন্তু শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আমরা এটা বলতে চাই না। আমরা পরিষ্কারভাবে জানি যে যতক্ষণ না বিচার হবে, যতক্ষণ না সত্যিকার অর্থে আপনি ফ্যাসিবাদী কাঠামোকে দুর্বল করে ফেলতে পারবেন, থাকবে হয়তো তারা সমাজে সবকিছুই থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তাটা আসবে না। এবং গণমাধ্যম এমন একটা স্পর্শকাতর জায়গা যে সেখানে আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রের মতো ক্রিমিনালাইজ করে তাদেরকে মানে ধরে বেঁধে শাস্তি দিতে পারেন না। এটার জন্য পাল্টা গণমাধ্যমের কাজ, পাল্টা ন্যারেটিভ তৈরির কাজ, এবং কি যে সোশ্যাল মিডিয়া যেটা আসলে মূলত মূল জায়গা, সেই জায়গায় আমাদের আরো দায়িত্বশীল হয়তো হওয়ার দরকার আছে। যার যার দলীয় মানে ঝান্ডা তুলে আমাদের মধ্যে কিন্তু কালচারাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে, পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে, বিপ্লবের নামই করা হয়েছে। মানে যারা যত বেশি বিপ্লবী, তিনি চেষ্টা করেছেন যে অমুক দল হচ্ছে প্রতি বিপ্লবী, আমি বেশি বিপ্লবী। এটাই ছিল ফ্যাসিবাদের পক্ষের আবহাওয়া, হাওয়া দেওয়া। এটা আমাদের আইডিওলজিক্যাল কোনো কাজ না। এই অন্তর্বর্তী সরকার কোনো বিপ্লবী সরকার না। অন্তর্বর্তী সরকার কোনো হচ্ছে বলশেবিক বিপ্লব, মাওবাদী বিপ্লব বা ইরান বিপ্লবের মতো করে কাজ করবে না। তারা যেটা করবে, রাষ্ট্রটাকে একটা রাষ্ট্রের জায়গায় ফেরত আনবে, রাষ্ট্রটাকে একটা সুস্থ, অসুস্থ থেকে সুস্থ করার জায়গায় নিয়ে আসবে, এবং তারা কিছু আগাছা পরিষ্কার করার কাজ করবে, আমাদের ট্র্যাকে ফেরত নিয়ে আসার কাজ করবে। সেই কাজটাই তারা করবে। এখানে কোনো আইডিওলজিক্যাল ব্যাপার নাই যে আপনি কোন ধরনের সংবিধান, আপনি ইসলাম বা ধর্মনিরপেক্ষতা, এগুলো কিন্তু আমাদের এখনকার কাজ না। আপনার যখন বাড়িতে ডাকাত আসে তখন কিন্তু আপনি মানে যে অবস্থায় থাকেন সেই অবস্থায় দৌড় দেন, তখন আপনার ওযু করে বা টুপি পরে সময় হয়তো থাকবে না। আমরা সেরকম একটা যুদ্ধের মধ্যে আছি। আমরা ধরে নিচ্ছি যে আমরা বিজয়ী হয়েছি। এটা কি এত সোজা ব্যাপার বিজয় যে আপনি 1.5 মাস লড়াই করলেন আর এত 15-20 বছরের মানে একটা মানে গভীরে চলে যাওয়া, এবং সেই গভীরে তো আমাদের মগজেও চলে গেছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছেন না, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি। ফ্যাসিবাদ তো একটা মানে মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি না। এবং আমরা হাইপার অবস্থায় আছি, পুরো ইয়াংরা হাইপার অবস্থায় আছে, এবং তাদেরকে হাইপার রাখা হচ্ছে। মগজে প্রতি রাতে করে দেখবে যে নানান উস্কানি, নানান কিছু চলছে। তো যেটা বলছিলাম যে এই জাতীয় জিনিসগুলো এখন আমরা কি করতে পারি, তারা নতুন নতুন মিডিয়া খুঁজছে। অভ্যুত্থানের পক্ষে বাংলাদেশ পন্থার পক্ষে মিডিয়া কিন্তু আসতে পারে না এখনো, কিন্তু তারা আগে তো ছিলই, অনলাইনে বিভিন্ন রকম জিনিস, নতুন নতুন গ্রুপ খুলে তারা সক্রিয়, তাদের টাকা আছে, তাদের ধরা যাচ্ছে না। এবং আমাদের একদল লিবারেল মানুষ যারা আমাদের বন্ধু, তারা না বুঝেই কখনো রবীন্দ্রনাথের পক্ষ নেওয়ার নামে, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়ার নামে তাদের সারিতে তাদের দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। 3 জন ভালো লোকের সঙ্গে একজন ফ্যাসিস্ট সাংবাদিক বা বুদ্ধিজীবী এসে দাঁড়াচ্ছে, কথা বলছে। তো এগুলো তো ছাত্রলীগ যেভাবে এগুলো ট্রিট করতো, এই অভ্যুত্থানের পক্ষের মানুষদের তাদেরকে ওইভাবে ট্রিট করা উচিত না। আমি নিন্দা করি যেখানে হামলা হচ্ছে যাদের সঙ্গে, নিন্দা করি, কিন্তু এদের বিষয় তো আমাদের নাম ধাম তালিকা তো স্পষ্ট রাখা উচিত, এদের আমলনামাগুলো তুলে রাখা উচিত।
এবং সে জায়গায় মিডিয়া সংস্কার কমিশনের যে সমালোচনা আমার বন্ধু করলেন, বড় ভাই করলেন, সম্পূর্ণ হক কথা, সম্পূর্ণ জায়েজ কথা। শুধু ভালো মানুষ হওয়ার দায় ইন্টারিম সরকারের, আর সবাই সমর্থন করে যাবে, এটা তো হইতে পারে না। সরকারের যে কোনো সমালোচনা এখন ওপেন এবং সমালোচনা করার যোগ্য। কালকে একজন বললো, হ্যাঁ আপনারা তখন এটা করেছেন, এখানকার এটা না, হ্যাঁ সঠিক সমালোচনা। এই সমালোচনার জন্য যদি আমার চাকরি যায়, আমি যাবে, আমি হয়তো আগের মতো যেটা একটা দায়িত্ব আছে সমালোচনা করতে পারবো না, কিন্তু যে করবে তাকে আমি সাপোর্ট দিব। আমাদের নিজেদের দুর্বলতা গোপন করার কিছু নাই, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে যে আমার দুর্বলতাকে দিয়ে যদি আপনি অমুক রেজিম ভালো ছিল সেটা বলেন, এটা হবে আত্মঘাতী। বাংলাদেশি, বাঙালি এবং মুসলমান যে পরিচয় আমরা ধারণ করি, আমাদের মধ্যে আত্মঘাতী প্রবণতাটা বেশি। আমরা উপরের লোককে হিংসা করি না, হিংসা করি পাশের লোকটাকে। এবং এইটা এখন একটা লক্ষণ দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু ওল্ড রেজিম কিন্তু সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যেই রয়ে গেছে আচরণ অভ্যাস। একটা দল গেছে, কিন্তু বাকি আরো 2-3-4টা দল তো আছে। তারা কি আসলে সংস্কার চায়? তাদের নেতৃত্বের মধ্যে গত 20 বছর 15 বছরে কোনো পরিবর্তন এসেছে? তাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির মধ্যে আসলেই কোনো নবায়ন হচ্ছে, বা তারা একটা ঝাঁকুনি খেয়েছেন যে এত ছেলে মেয়ে জীবন দিল, কিন্তু তাদের ব্যর্থতার কারণে দিল। অভিভাবকেরা সন্তানকে নিরাপদ রাখতে চেয়েছেন, দলের নেতারা নিজেদের নিরাপদ রাখতে চেয়েছেন, ফলে সন্তানদের জীবন, তাদেরই সন্তানদের জীবন দিতে হয়েছে। তো তারা তারপরও পরিবর্তনের প্রয়োজন বোধ করেননি, এখনো করছেন না। আমি কটু কথা বলছি যে পুরোনাপন্থী দলগুলো সবাই ফ্যাসিবাদ না, পুরোনাপন্থী দলগুলো ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু তারা পুরোনাপন্থী বাস্তবতাটা তারা আমলে নিচ্ছেন না। ফলে তাদের যে লতায় পাতায় সম্পর্কগুলো, সেই সম্পর্কের ভেতর দিয়ে ফ্যাসিবাদ ডালপালা দিয়ে আবার কিন্তু ফিরে আসতেছে। ফলে যদি মনে করি বিজয় হয়েছে, হয় নাই, যদি মনে করি আমাদের আবার দাঁড়াবার সজাগ থাকবার প্রয়োজন আছে, আমাদের আরো কয়েক বছর এটা দরকার আছে। এমনকি নির্বাচিত সরকার আসবার পরও দরকার আছে। এই অঞ্চলে ভূরাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতা বাংলাদেশ একটা হচ্ছে বর্ষার ফলক। এই ফলকটা ভেঙে গেলে এই অঞ্চল আর কিছু থাকবে না। বাংলাদেশের মানুষের লড়াইটা বৈশ্বিক গণতন্ত্রের লড়াই। গণতন্ত্র যদি এখানে না জিতে আর কোনো দেশে, ওই পুতিনপন্থী মোদিপন্থীরাই কিন্তু সব থার্ড ওয়ার্ল্ড বা উন্নয়নশীল দেশগুলোতে এটাই মডেল হয়ে যাবে। মানবাধিকারের প্রশ্নটা অবান্তর হয়ে যাবে। একইভাবে বাংলাদেশ যদি তার স্বাধীনতার সামর্থ্য রক্ষা করতে না পারে, আর এই অঞ্চলের অবস্থাটা ভয়ানক হবে। বাংলাদেশ টিকে থাকলে দক্ষিণ এশিয়ার শান্তি থাকবে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচলে পৃথিবীর গণতন্ত্রের সামনে আশা থাকবে। আর বাংলাদেশের তরুণরা যদি পরাজিত হয়, তাহলে পুরো জাতিকেই কিন্তু দায়িত্বশীল যারা, তাদের কিন্তু ওই জায়গায় ইতিহাস দেখবে যে তোমরা তোমাদের প্রজন্মকে ব্যর্থ করেছ, বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। তো এইটা যাতে আমরা মনে রাখি। আমরা হয়তো বেয়াদবি নেবেন না, অনেক কথা বললাম, কিন্তু এটা আসলে এসওএস, মানে কোনোদিন শান্তি আমরা একটা তো পাই নাই। তাহলে আমরা কেন ধরে নিব যে যেভাবে চলছে সেভাবে চললেই আমরা শেষ মানে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো? আমাদেরকে পরিবর্তনের দরকার নেই। তাহলে আমাদের আবার ওদের ঐক্যের ডাকটা আসা দরকার। এবং সাংবাদিক সমাজের একটা ঐতিহাসিক ভূমিকা চিরকালের ছিল। আমরা যাতে আর কিছু আমাদের মিডিয়া না থাকুক, কিন্তু আমরা, ওরা তো রাজপথে নানান ভঙ্গিতে নানা উসিলায় হাজির হয়, আমরা দলে দলে কেন মাঝে মাঝে হাজির না হই না? আমরা যাতে এই গবেষণাগুলো প্রকাশ কেন করি না? এখানে শরীফ ভাই আছেন, তার সহযোগিতা আপনারা পাবেন। আমাদের যে সীমিত সামর্থ্য পিআইবি, সেখান থেকেও পাবেন। প্রকাশনা বলে আমরা সেটা পাবলিশ করে দিতে পারি। আমরা নিজেরাও একটা বাংলা ফ্যাক্ট, তারপরে আমাদের মিডিয়া রিসার্চের মধ্যে দিয়ে এগুলো ধরার চেষ্টা করি। কিন্তু এটা তো শুধু মিথ্যার বিরুদ্ধে ফ্যাক্ট চেক করে লড়াই করা যায় না। প্রত্যেকটা লোক যদি সোশ্যাল মিডিয়া এটার বিরুদ্ধে সজাগ না থাকে, এটা শুধু ফ্যাক্ট চেকাররা বা কোনো একটা গোষ্ঠী বা দল এটা পারবে না। এটা একটা মহামারী। মহামারীর জবাবে জুলাই আগস্টে যেভাবে পাল্টা অ্যান্টিভাইরাস দেওয়া হয়েছিল, আমাদের তরুণদের মধ্যে অ্যান্টিফ্যাসিস্ট ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তারা এই পুরো তরুণ জনগোষ্ঠী ফ্যাসিবাদ বিরোধী। ফ্যাসিবাদ বিরোধী মানে এই না যে আমি সত্যিকার ভাবে বাংলাদেশ করতে পারি। খালি বিরোধিতা করলেও আমার পক্ষে কারা, আমার ঐক্য কোথায়, এইটা হচ্ছে বড়। শুধু ফ্যাসিবাদ বিরোধী হলে হচ্ছে না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রুপ ফ্যাসিবাদ বিরোধী বলছে, কিন্তু ঐক্যের প্ল্যাটফর্ম ছোট হচ্ছে। এটা আশঙ্কার কথা। তো আমার আর কিছু বলার নেই, আশঙ্কাটাই শুধু শেয়ার করলাম। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় বিশেষ অতিথি জনাব ফারুক আসিফকে, অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমাদের একান্ত প্রিয় শফিকুল আলম। এ পর্যায়ে আমরা আমাদের মাননীয় প্রেস সচিবের কথা শুনব। কয়েকজন প্রশ্ন করারও অনুমতি চেয়েছেন, আমরা কথা বলেছিলাম কোশ্চেনের অ্যান্সার দিবেন। তো তার আগেই এ পর্যায়ে কথা বলবেন আমাদের ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চায়ের সম্মানিত আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির। ওনার পরেই আমাদের মাননীয় প্রেস সচিবের কথার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। তো এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, বিশেষভাবে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, চমৎকার আলোচনা রাখার জন্য কৃতজ্ঞতা ফারুক আসিফ ভাইয়ের প্রতি। শহীদ ভাইয়ের প্রতি খুবই আশাবাদী। শহীদ ভাই রাজপথে আগে যেমন ছিলেন এখনো স্বাগত যুগে যাচ্ছেন। উপস্থিতি আমাদের অনেক হতাশার মধ্যেও আমরা যে জিনিসটা দেখেছি, এবছর আমাদের গণমাধ্যম স্বাধীনতা সূচিতে আমরা 14 ধাপে গিয়েছি, 16 ধাপে গিয়েছি, যেটা আমরা ফেসিবাদী 17 বছরে আমরা 44 ধাপ পিছনে গিয়েছিলাম। আসলে আমরা যে জিনিসগুলো আমরা আমাদের গবেষণায় দেখেছি, 1972 থেকে 75 ওই সময়টাকে যদি আমরা বলি যে জার্নালিজমটাকে যদি আমরা জার্নালিজম না বলি, ওই সময় যে অনাচারটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে, সেটাকে বাকশালিজম বলে সবচেয়ে বেটার শব্দটা। আর আওয়ামী লীগের 15 বছরে এটা আসলে জার্নালিজম ছিল না কোনোভাবে, এটা ছিল আওয়ামীলিজম। এটাকে আমরা জার্নালিজম ভেবে ভুল করেছি। সর্বশেষ যে জিনিসটা ঘটেছে, এই যে পুরো 54 বছর এর মধ্যে মাঝে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এটা মাঝে মাঝে আওয়ামী লীগ থেকে আরো ইন্টেন্সিফাই হয়ে এটা ইন্ডিয়ালিজম মতো কাজ করেছে। এটাও জার্নালিজম ছিল না, এটা ছিল একটা ইন্ডিয়ালিজম, মানে ইন্ডিয়ান গণমাধ্যম, ইন্ডিয়ান বয়ান, ইন্ডিয়ান আচার অনুষ্ঠান সবকিছুই আমাদেরকে জোর করে আমাদেরকে এগুলো খাইতে বাধ্য করেছে। এই আমাদের এই ফেসিবাদী গণমাধ্যম। তো প্রিয় উপস্থিতি, আমরা আসলে সেই জিনিসগুলোই বলতে চাচ্ছিলাম যে নতুন যে আমাদের দুনিয়া কাঁপানো যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকারটা প্রতিষ্ঠা হলো, আমরা তো ওটার কাছে অনেক বেশি প্রত্যাশা। ফারুক ভাই যেটা বলেছেন যে আমাদের আসলে সবাই আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, বিভক্তি বা সামাজিক অস্থিরতা সেটা সব সমাজে ছিল। যে কোনো বিপ্লবের পরেই ওই সোসাইটি 10 থেকে 12 বছর আনস্টেবল ছিল, এটা সময় লাগে। আমরা আশা করি আমরা সবাই ধৈর্যচ্যুত হব না, আমরা খুব দ্রুতই হিসাব করলে আরো বেশি স্টেবল হয়ে গিয়েছি, যেটা আমরা আরো খারাপ হতে পারতো, একটা দুর্ভিক্ষ হতে পারতো বা একটা বড় ধরনের কেওয়াস হতে পারতো, সেদিকে আমাদের যায়নি। এই দিক থেকে আমরা অনেক ভালো, কিন্তু আমাদের অনেক যে প্রত্যাশা এত কিছুই পূরণ হলো না, বিশেষ করে গণমাধ্যমে। আমরা এখন যে একটি সরকার যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছে, আমরা দেখলাম তারা মনে হচ্ছে একটা একাডেমিক কাজ করে একটা প্রবন্ধ উপস্থাপন করে তারা চলে গেলেন। তারা গণমাধ্যমের যে 17 বছর যে দোষর, যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় না দিয়ে তারা অনেকটা মিডিয়া লিগ পরিচয় দিতেন, প্রেস কনফারেন্সে গিয়ে তাদের দলীয় পরিচয় উপস্থাপন করতেন। আমি অমুক কলেজে অমুক বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের এই পদে ছিলাম, পিএম আপনাকে আমি আজকে পেয়ে খুবই ধন্য। এই ধরনের যারা নিজেদেরকে মিডিয়া লিগ উপস্থাপন করতেন, এই সমস্ত দোষীদের তালিকাটা পর্যন্ত সংস্কার কমিশন করে যান নাই। দোষীদের তালিকা কি ওনারা চাইলে করতে পারতেন না? যে জিনিসটা আমরা আরো যে স্পষ্ট করতে চাচ্ছি, কোনো গণমাধ্যম এই যে যারা মালিক পক্ষ ছিল, বেশিরভাগই তো মালিক পক্ষ তো আওয়ামী লীগের এমপি, এখন আওয়ামী লীগের ব্যবসায়ী, আমরা দেখি নাই খুব একটা গণমাধ্যমের মালিকানা চেঞ্জ হতে। আমরা এটাতে খুবই হতাশ হচ্ছি। গণমাধ্যমের মালিকানায় এখনো অনেক সমস্যা আছে, মালিকদের মস্তিষ্ক এখনো পরিবর্তন হয় নাই। মস্তিষ্ক পরিবর্তন হবে না, মালিকানাও পরিবর্তন হবে না, তাহলে কিভাবে গণমাধ্যম আসলে ফেসিবাদ মুক্ত হবে? আর যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এই বিপ্লবকে ধারণ করার জন্য নতুন কোন গণমাধ্যম এখনো অন্তর্বর্তী সরকার আমাদের সামনে হাজির করতে পারে নাই বা আমাদেরকে উপহার দিতে পারে নাই। যারা এই বিপ্লবের পক্ষে, এই বিপ্লবের যে ত্যাগ, এই বিপ্লবের যে আমাদের যে জীবনদান, এগুলোকে মানুষের সামনে ফুটিয়ে তুলবে, ইতিহাসে স্বর্ণাক্ষরে এগুলো স্মৃতিতে
এরকম কোনো গণমাধ্যম আমাদেরকে এখন এই সরকার উপস্থাপন আমাদের উপহার দিতে পারেন না। তো আমরা এই জিনিসগুলো নিয়ে বারবার আমরা হতাশ হচ্ছি, কিন্তু তারপরেও আমরা আমাদের ডাকে, বিশেষ করে সরকারের যে প্রেস সচিব শফিক ভাইকে আমরা সবসময় পাই, যেটা আমরা অন্য সময়ে কল্পনা করতে পারতাম না, যে প্রেস সচিব এত অ্যাভেলেবল হবেন আমাদের মাঝে, আমাদের সকল প্রশ্নের উত্তর দিবেন এবং কোনো ধরনের গ্যাপ কিপিং রাখবেন না। এটা আমরা আসলে অন্য কোনো সরকারের সময় কল্পনা করতে পারিনি। তো এই মুহূর্তে আমি আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা, মোবারকবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি এবং সর্বশেষ বক্তা, আমার বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, সিনিয়র সাংবাদিক, আমাদের নেতা ভাই কথা বলা শুরু করে দেবে, আপনি ছবি তুলে। দিয়ে দেন তো গণ অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যম